হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আজকে আমরা খুবই ফানি আর রোমান্টিক ড্রামা দেখতে চলেছি। ড্রামা এতই ফানি যে হাসতে হাসতে তোমার লুঙ্গি খুলে যেতে পারে। তাই সবাই লুঙ্গি খুলে রেখে ড্রামাটি দেখার চেষ্টা করবে, তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ড্রামার ভিতর আমরা দেখবো একটা ভীতু বসকে কিভাবে গ্রামের একটা স্ট্রং মেয়ে তাকে প্রোটেক্ট করে। মেয়েটি মরা গরিব, তবে সে খুবই স্ট্রং। আর ছেলেটি কোটিপতি, তবে কুত্তা তো দূরের কথা, সে বিড়াল দেখলেও ভয় মুতে দেয়। আর এই ড্রামার ভিতর রোমান্স তো ভরপুর আছে। ড্রামাটি সম্পূর্ণ এক্সপ্লোশন করা হয়েছে, তবে এটা একটা ডেঞ্জারাস কোম্পানির ড্রামা, তাই রিমুভ করে দেওয়ার আগেই সবাই মজাটা নিয়ে নাও। তো চলো ডিয়ার, আমরা আমাদের গল্পটা শুরু করি। ড্রামার শুরুতে আমরা আমাদের হ্যান্ডসাম মেল লিডকে দেখি, তার নাম হিয়ং। সে কোটিপতি ফ্যামিলি থেকে বিলং করে, তবে সে অনেকটা কেয়ারলেস। হিয়ং এর তার বাবার বিজনেস এবং কোম্পানির কাজে তার কোনো ইন্টারেস্ট নাই। তবে কি আর করা, হিয়ং এর বাবার জোরাজোরির কারণে প্রতিদিন তাকে অফিসে আসতে হয়। হিয়ং খুবই ফানি একটা ছেলে এবং তার বাবা খুবই তেড়া একটা লোক। সে ফাঁকিবাজি করলে তার বাবা অফিসের সবার সামনে ধুলাই করে, এটাতে তার মান ইজ্জত সবই শেষ। এবং যখন তারা বাপ বেটা লিফটের ভিতরে থাকে, তখন তো লিফটের ভিতর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। তবে যখন তারা লিফট থেকে বের হয়, তখনই দুজনই এমন রিয়াক্ট করে যেন ভিতরে কিছুই হয়নি। আমাদের হিরো কেয়ারলেস থাকলেও অনেক বেশি ট্যালেন্টেড। তার ভিতরে একটা খবিয়া রোগ আছে, যার কারণে সে অনেক মানুষের সামনে গুছিয়ে কথা বলতে পারে না এবং তার দম বন্ধ হয়ে আসে। এরপর আমরা মুভিং নামে একটা ছেলেকে দেখি এবং সে হিয়ং এর কাজিন। মুভিং আমাদের এই ড্রামার সেকেন্ড মেল লিড। এরপর ডিয়ার, আমরা আমাদের এই ড্রামার কিউট এবং ডেঞ্জারাস ফিমেল লিডকে দেখি, তার নাম নোয়ন। সে খুবই গরিব ফ্যামিলি থেকে বিলং করে, এজন্য তার অনেক কাজ করতে হয়। আজ পর্যন্ত সে বহু জবের জন্য ইন্টারভিউ দিয়েছে, তবে কোথাও তার কপালে ফুল টাইম জব জোটেনি। ইউনিভার্সিটি লাইফে সে অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য সর্বদা এগিয়ে থাকতো, এজন্য তার অনেক মানুষের সামনে কথা বলার এক্সপিরিয়েন্স ভালোই আছে। এক কথায় বলতে গেলে সে আমাদের হিরোর বিপরীত। এবং আর একটু পিছনে গিয়ে তার স্কুল লাইফ দেখলে আমরা জানতে পারি, স্কুল লাইফে সে গুন্ডাগিরি এবং মারপিটে ছিল খুবই দক্ষ। বর্তমানে দেখি অনেক হার্ডওয়ার্ক করার পর ফাইনালি আজ নোয়ন ফুল টাইম একটা জব পায়। পরের দিন সে সময় মতো অফিসে পৌঁছায়, তবে তার কপাল খারাপ, কারণ তার বস ছিল খুবই লুচ্চা একটা লোক। সে মেয়ে এমপ্লয়ীদের নরম পেয়ে যেখানে সেখানে হাত দেয়। এটা আমাদের হিরোইন একদমই সহ্য করে না। সে ভুলিয়ে ভালিয়ে বসকে ওয়াশরুমে নিয়ে আসে, এসে তাকে ইচ্ছামতো ওয়াশ করে। এমনকি তার ওই বসের ফিউচারে হাঁটু দিয়ে এমন একটা লাথি মারে, হয়তো বসের ফিউচার আর কখনোই দাঁড়াতে পারবে না। এরপর নোয়ন তার বসকে টাই দিয়ে ওয়াশরুমে বেঁধে রেখে ওই জবের কপালে লাথি মেরে কোম্পানি থেকে চলে যাচ্ছিল। এদিকে হিয়ং তার বাবার উপরে রাগ করে একটা বারে চলে আসে। এটা ওই বার যেটাতে নোয়ন জবের জন্য এসেছিল। এখানে আমাদের হিরো হিরোইনের সাথে ধাক্কা লাগে। পাশের ওয়াশরুমে বস তার সিকিউরিটি গার্ডকে বলে ওই নোয়নকে ধরে রাখো, ও যেন এখান থেকে যেতে না পারে। এটা শুনতে গার্ড তার বসকে না খুলে ওভাবে বাধা রেখে নোয়নকে ধরতে দৌড় দেয়। এখানে নোয়নের সাথে গুন্ডাদের সেই লেভেলের ফাইট হয়। সে তো গুন্ডাদের ধুলাই দিয়ে এখান থেকে চলে যায়, তবে গুন্ডারা নোয়নের সাথে আমাদের হিরো হিয়ংকে দেখে মনে করেছিল এটা হয়তো নোয়নের বয়ফ্রেন্ড, তাই তারা আমাদের হিরোকে আটকে রাখে। হিয়ং তো চায় নোয়নের মতো করে গুন্ডাদের কেলাতে, তবে তার হাল এমনটা হয়। সে গুন্ডাদের হাতে প্রচুর ধুলাই খেয়ে বাইরে আসে, তবে নোয়নের একটা জুতা ভিতরে থেকে গিয়েছিল, ওই জুতাটা হাতে করে নিয়ে আসে এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলে এই জুতাওয়ালা গুন্ডা সিন্ড্রেলাকে খুঁজে বের করো। ওদিকে নোয়ন মন খারাপ করে বাসায় যায়। তখন তার মোটু ফাইটার বেস্টি, যার নাম নিয়ন, সে বলে কি হয়েছে বান্ধবী তোর? নোয়ন ডিটেলসে বলে তার সাথে কি কি ঘটেছে। এটা শুনে নিয়ন তাকে ভরসা দেয়, বলে চিন্তা করিস না, এর থেকে ভালো জব পেয়ে যাবি। ওদিকে আমাদের হিরো হিয়ং লুকিয়ে লুকিয়ে বাসায় ঢুকে, তবে ঢুকতেই সে দেখে তার বাবা সামনে বসে আছে। হিয়ং এর বাবা যখন জানতে পারে হিয়ং মার খেয়ে আসছে, তখন হিয়ং এর বাবা তাকে তাড়ানো শুরু করে আর বলে তুই মার খেয়ে আসবি কেন? তোকে কি আমি খাইতে দিই না? মার দিয়ে আসলে আমি তোকে কিছুই বলতাম না। যাই হোক, ছেলে মার খেয়ে আসছে এটা হিয়ং এর বাবা মানতেই পারছিল না, তাই সে রাত্রে কিছু গুন্ডা নিয়ে গুন্ডাদের ধরতে যায়। পরে ওই রাত্রে গুন্ডাদের প্রচুর পিটানি দেয় আর থ্রেট দেয়। এরপর সে বাসায় এসে শান্তি করে ঘুমায়। তবে ওই গুন্ডাদের মারপিটার গালাগালি করতে একটা সাংবাদিক দেখে ফেলে। পরের দিন হিয়ং এর বাবার কোম্পানিতে একটা ইভেন্ট চলছিল, ওখানে সবাইকে ইনভাইট করা হয়েছিল। তখনই ওখানে বহু রিপোর্টার চলে আসে, কারণ গত রাত্রের মারপিট আর গুন্ডাদের গালির ভিডিও ওই সাংবাদিক পাবলিক করে দিয়েছে। এটার কারণে হিয়ং এর বাবার কোম্পানির স্টক পুরাই ডাউন হয়ে যায় এবং তার নামে পুলিশ কেসও হয়ে যায়। হিয়ং মনে মনে বলে ওইসব ওই গুন্ডা মেয়েটার কারণে হয়েছে, যাই করে হোক ওকে খুঁজে বের করে চরম শিক্ষা দিব। কিন্তু এত বড় শহরে একটা জুতা দিয়ে মেয়েটাকে খুঁজে বের করা এতটাও সহজ না। ওদিকে হিয়ং এর বাবাকে কোর্টে তোলা হয়।
এবং তার সাজা হিসাবে একদিনের জন্য বৃদ্ধাশ্রমে পাঠানো হয় লোকদের কাজ করার জন্য। বাধ্য হয়ে তাকে ওখানে গিয়ে মুরব্বীদের পা এবং তাদের জাঙ্গাও ধুয়ে দিতে হয়। পরের দিন আমাদের হিরোইন নইয়ন একটা নতুন কোম্পানিতে যায় জবের জন্য ইন্টারভিউ দিতে। আর এটা অন্য কোনো কোম্পানি না, বরং আমাদের হিরো হিয়ং এর বাবার কোম্পানি। তবে এখানে আজ হিয়ং ছিল না, হিয়ং এর কাজিন মুভিং তার ইন্টারভিউ নিচ্ছিল। নইয়ন মনে মনে ভাবে আমার কপালে জব নেই, এখানেও আমার জব হবে না। তাই সে দাঁড়িয়ে বলে আমার সার্টিফিকেট খারাপ, তবে আমার যোগ্যতা নাই। এটা একদমই ভুল ধারণা। সবার কোনো না কোনো দিক থেকে যোগ্যতা থাকে, তবে আপনারা তো ভালো সার্টিফিকেট ছাড়া জবই দেন না, আপনারা আসলেই গাধা। তার এমন সাহস এবং কথা বলার স্টাইল দেখে মুভিং এর কাছে অনেক ভালো লাগে, তাই সে তাকে জবে হায়ার করে নেয়। পরের দিন নইয়ন অফিসে আসে এবং সুজা মুভিং এর কাছ থেকে বলে, আচ্ছা আপনি কি আমার প্রেমে পড়ে গিয়েছেন? কারণ আমার তো মনে হয় না এমন ইন্টারভিউ দেওয়ার পর আমাকে কেউ জব দিবে। মুভিং বলে, তোমার কথা শুনে মনে হয়েছে তুমি খুবই স্ট্রং একটা মেয়ে, তাই তোমাকে এই কোম্পানির চেয়ারম্যানের ছেলে হিয়ং এর অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা হয়েছে। ওদিকে হিয়ং পুনরায় আজ অফিস থেকে পালাচ্ছিল, তবে তার দাদি তাকে ধরে ফেলে এবং অফিসে নিয়ে ফেলে দিয়ে আসে। হিয়ং অফিসে আসার পর মুভিং নইয়নকে পরিচয় করিয়ে দেয়, বলে আজ থেকে হিয়ং তোমার বস। এরপর যখন নইয়ন আর হিয়ং একে অপরকে দেখে তখন তারা দুজন একে অপরকে দেখতেই থাকে আর মনে মনে বলে এমন চেনা চেনা লাগছে কেন। আসলে ওই দিন রাত্রে তারা দুজন ড্রিঙ্কস করে ড্রাঙ্ক ছিল, এজন্য একে অপরের চেহারা মনে ছিল না। এজন্য নইয়ন এই যাত্রা বেঁচে যায়। তবে হিয়ং বলে, আমি তোমাকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে মানি না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু নইয়ন অনেক জায়গায় গিয়ে তাবিজ নিয়ে মানসা করে এই জবটা পেয়েছে, তাই সে এত সহজে গিভ আপ করবে না। এরপর থেকে হিয়ং ইচ্ছা করে নইয়নকে টর্চার করতে থাকে, তাকে দিয়ে দিনরাত কাজ করাতে থাকে। এক কথায় তাকে সবসময় দৌড়ের উপরে রাখে, যাতে করে সে জবটা ছেড়ে পালাতে বাধ্য হয়। তবে নইয়ন খুবই স্ট্রং একটা মেয়ে, সে সবকিছু সহ্য করে নেয়। এমনকি হিয়ং তাকে দিয়ে কাজ করাতে করাতে সে নিজেই ক্লান্ত হয়ে যায়। এরপর দেখি হিয়ং এর বাবা নইয়নকে ডাকে আর বলে, দেখো আমার ছেলে একদমই জিলাপির মতো সোজা, তাই আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তুমি তাকে জিলাপি থেকে গজার মতো সোজা করে দিবে। যে কোনো সময় তুমি আমার বাসায় যেতে পারবে, সকালে তাকে ঘুম থেকে উঠিয়ে অফিসে নিয়ে আসবে এবং সারাদিন হিয়ংকে নজরে রাখা তোমার ডিউটি। পরের দিন সকালে নইয়ন সুজা হিয়ং এর রুমে ঢুকে পড়ে। ওই সময় হিয়ং একটা ম্যাও প্যান্ট পরে ঘুমাচ্ছিল, এটা দেখে নইয়ন তো খুবই লজ্জা পেয়ে যায়। এরপর নইয়ন দেখে এখানে একটা তারই ফেসলেস ডমি রাখা হয়েছে, আর তার নিচে তার ওই হারিয়ে যাওয়া জুতাটা দেখে সে শকড হয়ে যায় এবং তার সবকিছু মনে পড়ে যায়। সে অফিসেও সবার মুখে ওই গুন্ডা সিন্ড্রেলার ব্যাপারে শুনেছে, সে এখন বুঝতে পারছে ওই গুন্ডা সিন্ড্রেলা সে নিজেই। এটা ভেবে সে ভয়তে কাঁপতে থাকে। এখানে হিয়ং এসে ওই ডমিতে তীর ছুঁড়ে মারে। নইয়নকে দেখে মনে হচ্ছিল তীরটা তার বুকে গিয়ে লাগছে। সে হিয়ং এর সামনে পা বড় বড় করে দেখায়, যাতে করে হিয়ংকে বোঝায় এত ছোট জুতা তার পায়ের না। এরপর তারা রেডি হয়ে অফিসে যায়। আজও লিফটের ভিতর হিয়ং এবং হিয়ং এর বাবার ভিতর ফাইট চলতে থাকে। যখন হিয়ং এর বাবা তাকে থাপ্পড় মারতে যায় তখন হিয়ংকে বাঁচাতে নইয়ন সামনে চলে আসে এবং থাপ্পড় তার গালে লাগে। তাই হিয়ং এর বাবা নইয়নকে মানাতে তাকে কিছু টাকা দিয়ে দেয়। টাকা পেয়ে নইয়ন মনে মনে বলে, এমন টাকা পেলে আমি প্রতিদিন থাপ্পড় খাইতে রাজি আছি। নইয়ন যে হিয়ংকে বাঁচিয়েছে এজন্য হিয়ংও তার উপর ইমপ্রেস হয়ে যায়। অফিসে যখন সবাই নইয়নকে দিয়ে কাজ করাচ্ছিল তখন আমাদের হিরো লাফাতে লাফাতে বলে, আজ থেকে তোমরা কেউ আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে কাজ করাতে পারবে না। আজ থেকে নইয়ন শুধুমাত্র আমার অ্যাসিস্ট্যান্ট। এমনকি সে মেডিসিন কিনে এনে ইয়নের মুখে লাগিয়ে দেয় যেখানে সে থাপ্পড় খেয়েছিল। তখনই তার কাছে ওই পুরানো অ্যাসিস্ট্যান্টের কল আসে আর বলে, আমি ওই গুন্ডা সিন্ড্রেলার ব্যাপারে কিছু ক্লু পেয়েছি। এটা শুনতেই হিয়ং তো খুশিতে পাগল হয়ে যায়। তবে নইয়নের ভয়ে হাত পা কাঁপছিল। হিয়ং তার কাছে পৌঁছানোর আগেই নইয়ন পৌঁছে যায় এবং অ্যাসিস্ট্যান্টকে কিডন্যাপ করে নেয়। এরপর তাকে একটা চিপাই নিয়ে প্রচন্ড মারে আর বলে, তুমি যদি আমার কথা হিয়ংকে বলে দাও তাহলে আমি কিন্তু তোমার পা কেটে নিব। পরের সিনে দেখি হিয়ং এর কোম্পানির রেপুটেশন ভালো করার জন্য পাবলিকের সামনে যেতে হবে। তবে সে তো মানুষের ভিড়ে যেতে পারে না, কারণ তার একটা ফোবিয়া রোগ আছে। এখানে নইয়ন বলে, আপনি চিন্তা করবেন না, আপনার কিছুই হবে না, আমি সাথে আছি। এরপর হিয়ং যখন তার কাজ কমপ্লিট করে একটা শপিং মলের বাইরে আসে তখন ওখানে বহু লোক দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ওই সময় নইয়ন একটু দূরে ছিল। নইয়ন যখন দেখে তার বসের এমন অবস্থা তখন সে ছুটে এসে হিয়ংকে জড়িয়ে ধরে। হিয়ং যখন ঠিক হয়ে যায় তখন সে শরম পেয়ে নইয়নকে ধাক্কা মেরে দেয়। তবে ডিয়ার, জড়িয়ে ধরাতে আমাদের হিরো হিয়ং এর মনে কিন্তু ঘন্টা বেজে উঠছে। রাত্রে বাসায় গিয়ে ওসব কথা কল্পনা করে তার তো ঘুমিয়ে আসছিল না।
পরের দিন হিয়ং কোম্পানিতে গেলে জানতে পারে কালকে তাকে একটা ইভেন্টে যেতে হবে এবং বহু লোকের সামনে বক্তব্য দিতে হবে। এটাতে হিয়ং খুবই ভয় পাচ্ছিল, তবে তার বাবা তাকে অর্ডার দিয়ে দেয় তোমাকে এটা করতেই হবে। এটাতে নইয়ন হিয়ংকে সাপোর্ট করে, সে মানুষের সামনে কি বক্তব্য দিবে এটাও লিখে দেয়। পরের দিন সে বহু লোকের সামনে গিয়ে বক্তব্য দিচ্ছিল, তবে শেষ হওয়ার আগে হিয়ং ঘাবড়ে যায়, এজন্য বক্তব্য শেষ করতে পারে না, স্টেজ থেকে নেমে যায়। তখন নইয়ন স্টেজে ওঠে এবং তার বাকি বক্তব্যটুকু সে দিয়ে দেয়। এখানে আমরা আমাদের এই ড্রামার সেকেন্ড ফিমেল লিডকে দেখি, তার নাম সুহি। কিছু বছর আগে সুহি আর আমাদের হিরো রিলেশনশিপে ছিল, তবে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। সে আজ অ্যাব্রোড থেকে দেশে ফিরেছে। এদিকে বক্তব্য ঠিকঠাক না দিতে পারার কারণে হিয়ং এর সাথে তার বাবার পুনরায় ঝগড়া শুরু হয়। ঝগড়া করে হিয়ং রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। নইয়ন তার পিছু করে, তবে নইয়নকে সে চলে যেতে বলে। তবে নইয়ন একটু আড়ালে গেলে হিয়ং জন্মের ভয় পাইতে থাকে, তাই সে পুনরায় নইয়নের কাছে চলে যায় এবং নইয়নকে বলে আমার কিছু টাকা ধার দাও, আমি বাসায় যাব না, আজ রাত আমি একটা হোটেলে থাকবো। তবে নইয়নের কাছে কোনো টাকাই ছিল না, তাই হিয়ং রাত কাটানোর জন্য নইয়নের পিছু পিছু তার বাসায় চলে যায়। রুমে ঢুকতে নইয়ন তার খাজানার ঢাকনাটা লুকিয়ে রাখে। তখন হিয়ং এর নজর পড়ে নইয়নের সেই জুতার উপরে। সে ওটা লুকাতে যায়, তবে ততক্ষণে হিয়ং দেখে ফেলেছিল আর বলে তুমি তাহলে সেই গুন্ডা সিন্ড্রেলা। ওই সময় রুমের ভেতর নইয়নের সেই বক্সের বান্ধবী চলে আসে আর মনে করে এই ছেলেটা নইয়নকে ডিস্টার্ব করছে, তাই সে তাকে ধরে কাপড় কাচার মতো ধুলাই দিতে থাকে। বেচারার ধুলাই খেয়ে অবস্থা পুরাই করুণ হয়ে যায়। সে রাগ করে এখান থেকে চলে যাচ্ছিল, তবে অন্ধকারের ভেতর যখন একটা বিড়াল ডেকে ওঠে সে ভয়ে পুনরায় নইয়নের বাসায় ছুটে যায়। ওদিকে হিয়ং এর বাবা হিয়ংকে পিটিয়ে বাসায় বসে আফসোস করে আর বলে এমন করা আমার ঠিক হয়নি। এদিকে তারা দুই বান্ধবী বেডের উপরে ঘুমায় আর তার বসকে ফ্লোরে ঘুমাতে দেয়। মোটু বান্ধবী যখন ঘুমের ভিতর মোড় নেয় তখন সে সোজা হিয়ং এর উপরে পড়ে। বেচারি হিয়ং মনে হয় ফেটে গিয়েছে। ওয়েলডিয়ার পরের দিন তারা দুজন একসাথে অফিসে আসলে মুভিং জানতে পারে তার ভাই আজ রাত্রে নইয়নের বাসায় ছিল এবং সে এটা জেনে খুবই জেলাস হচ্ছিল। তাকে আরো বেশি জেলাস করানোর জন্য হিয়ং তাকে দেখে ভাঙায় আর বলে আমরা বড় হয়ে গিয়েছি, আমাদের ভিতর রোমান্স হওয়াটা স্বাভাবিক। অফিসের ভিতর হিয়ং নইয়নকে বলে আমি যদি বাবাকে বলে দিই তুমি সেই গুন্ডা সিন্ড্রেলা তাহলে তোমার অবস্থা কি হবে একবার ভেবে দেখেছো? আমি চাইলে তোমাকে এখনই কোম্পানি থেকে বের করে দিতে পারি। এই কথা বাইরে দাঁড়িয়ে কিছু এমপ্লয়ি শুনে ফেলে আর পুরো অফিসে বাজিয়ে দেয় যে নইয়ন সেই গুন্ডা সিন্ড্রেলা, যার কারণে কোম্পানির এত বড় ক্ষতি হয়েছিল এবং সে এই জবটা ব্ল্যাকমেইল করে পেয়েছে। এরপর একটা ম্যানেজার নইয়নকে ডাকে এবং তাকে জব থেকে বের করে দেয়। নইয়ন মনে করে এসব কিছু হিয়ং করেছে, কারণ সে বলেছিল তাকে জব থেকে বের করে দিতে পারবে। তাই সে হিয়ংকে কল করে আর বলে জব থেকে বের করে দিবা, তাই বলে সবার সামনে এমন বলাটা তোমার ঠিক হয়নি যে আমি ব্ল্যাকমেইল করে জব পেয়েছি। ওদিকে হিয়ং তার দাদির কাছ থেকে ঝাড়ি খেয়ে তার মুড খারাপ ছিল, তাই সে রেগে বলে দেয় যাও যাও চলে যাও, পুনরায় যেন আর ফিরে এসো না। বেচারি স্যাড হয়ে তার গ্রামের বাড়িতে চলে যায়। এখানে আমরা জানতে পারি তার বাবা একটা কুংফু মাস্টার, এজন্য নইয়ন এমন ফাইট জানে। আজ সে খুবই রেগেছিল, বাবার সাথে ট্রেনিং করার সময় সে তার বাবাকে তাড়িয়ে নিয়ে যায়। ওদিকে হিয়ং এবং তার বাবার ভিতর ঝগড়া ঠিক হয়ে যায় এবং বাপ বেটা পুনরায় মিলে যায়। সরি ডিয়ার, আমার ভয়েস দিতে প্রচন্ড কষ্ট হচ্ছে, আমার এখনো পর্যন্ত ঠান্ডা লেগে আসছে, মানে গলাটা ঠিক হয়নি। যাই হোক, পরের দিন নইয়ন অফিসে আসে রিজাইন লেটার দিতে। সে এসে হিয়ং এর কাজিন মুভিংকে ধন্যবাদ দেয় তাকে জব দেওয়ার জন্য এবং মুভিংকে একটা গিফটও দেয়। হিয়ং এর বাবা যখন লিফটে ছিল তখন সে ম্যানেজারকে বলে গুন্ডা সিন্ড্রেলাকে। ম্যানেজার বলে ওসব কথা বাদ দেন, ফিউচার নিয়ে এগিয়ে যান। ওই সময় আবার নইয়ন হিয়ং এর বাবাকে কল করে সরি বলার জন্য। তখন হিয়ং এর বাবা তাকে ওই সেম কথাই বলে পাস্টের কথা ভুলে যাও, ফিউচার নিয়ে আগে বাড়ো। আসলে হিয়ং এর বাবা কিন্তু এখনো জানে না নইয়ন সেই গুন্ডা সিন্ড্রেলা। নইয়ন এই কথা শুনে মনে করে হিয়ং এর বাবা আমাকে হয়তো মাফ করে দিয়েছে। হিয়ং এরও রাগ ঠিক হয়ে গিয়েছিল। মুভিং নইয়নের রিজাইন লেটার ছিঁড়ে ফেলে আর বলে তুমি জব কন্টিনিউ করো। আর সে হিয়ংকে জেলাস করানোর জন্য বলে নইয়ন আমাকে গিফট দিয়েছে। তবে নইয়ন আমাদের হিরোকেও দামি একটা গিফট দিয়েছে আর সেটা হলো মেওজ্যাঙ্গা। এটা দেখে তো হিয়ং এর রাগ দেখার মতো ছিল। পরের দিন আমাদের হিরোর এক্স গার্লফ্রেন্ড সুহি তার সাথে দেখা করে এবং পুনরায় হিয়ং এর সাথে রিলেশন কন্টিনিউ করতে চায়। তবে হিয়ং তাকে পরিষ্কার রিজেক্ট করে দেয়। সবার সামনে সুহি রিজেক্ট হয়ে এমন ভাব নেয় যেন এটাতে তার কোনোই যায় আসে না। তবে ওয়াশরুমে গিয়ে বেচারি এতই কান্না করে যে তার সমস্ত মেকআপের 12টা বেজে যায়। পরের দিন হিয়ং এর বাবা ফাইনালি নইয়নের সম্পর্কে জেনে যায় যে সে ওই গুন্ডা সিন্ড্রেলা যার জন্য কোম্পানির এত বড় ক্ষতি হয়েছিল। বাসায় এসে সে হিয়ংকে বলে তুমি এতদিন কেন বলনি সে ওই গুন্ডা সিন্ড্রেলা, আর ফোন করে ম্যানেজারকে বলে দেয় এখনই তাকে জব থেকে বের করে দাও। তবে হিয়ং চায় না নইয়নকে জব থেকে বের করে দেওয়া হোক, তাই সে তার বাবার সাথে কথা কাটাকাটি শুরু করে দেয়। তখন তার বাবা তাকে চ্যালেঞ্জ দেয় আর বলে ওই সময় কোম্পানির যে ক্ষতি হয়েছিল ওটা যদি তুমি পূরণ করতে পারো তাহলে ভেবে দেখবো। হিয়ংও এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়। পরের দিন হিয়ং একটা কাজে নইয়নকে নিয়ে
পার্কে যায়। নয়ন বলে আমার ছোটকাল থেকে এটাতে রাইড করার অনেক ইচ্ছা, তবে টাকার অভাবে কখনো নিতে পারেনি। হিয়াং আজই নয়নের এই ইচ্ছাটা পূরণ করে দেয়। রাইডে ওঠার পর নয়নকে এমন হ্যাপি দেখে হিয়াংও জম্মের হ্যাপি হয়ে যায়। এটা মুভিং আর সুহিও দেখে ফেলে। সুহি জেলাস হয়ে নয়নের থেকে বদলা নেওয়ার জন্য পড়ে যাওয়ার ভান করে নয়নের কাপড়ে আইসক্রিম লাগিয়ে দেয়। তবে নয়ন চুপ থাকা মেয়ে না, সে আস্ত একটা আইসক্রিম সুহির পিছনে ভরে দেয়। এরপর তারা দুই ভাই তাদের দুই সেক্রেটারিকে এক্সচেঞ্জ করে নেয়, মানে মুভিং এর সাথে নয়ন আর হিয়ং এর সাথে সুহি। মুভিং আর নয়ন খুবই এনজয় করেছিল, তবে হিয়ং জেলাসের ঠেলায় নয়নের থেকে নজরে সরাতে পারছিল না। পরের দিন সকালে নয়ন হিয়ংকে অফিসে নিতে তার ঘুম ভাঙাতে যায়, তবে আজ হিয়ং আগে থেকেই ঘুম থেকে উঠে গিয়েছিল। ঘুম থেকে উঠা মানে সে সারা রাত জেলাসের ঠেলায় ঘুমাতেই পারেনি। এরপর নয়ন যখন বাস থেকে নামতে যায় তখন তাড়াহুড়ো করে তার একটা জুতা বাসের ভিতরে থেকে যায়। বাস তো ওখান থেকে চলে যায়, কি আর করা, সেই এক পায়ে কালো একটা পলিথিন পরে অফিসে চলে আসে। আজ কোম্পানির সামনে বহু রিপোর্টার এসে ধাক্কাধাক্কি করে, এটাতে নয়নের হালকা একটু আঘাত লাগে। বস হিয়ং এসে তার অ্যাসিস্ট্যান্ট নয়নকে প্রোটেক্ট করে এবং অফিসের ভিতরে নিয়ে যায়, আর তার হাত পা উঁচু করে চেক করতে থাকে আর বলে তোমার কোথায় কোথায় আঘাত লেগেছে। একটু পর সে নিজেই বলে আমি কেন তাকে এত কেয়ার করছি। পরে তারা দুজন অফিসের কাজে ডিসকাস করতে করতে একে অপরের অনেক ক্লোজে চলে আসে এবং দুজনের মিটার হাই হয়ে যায়, তাদের হার্টবিট ফাস্ট হয়ে যায়। পরে নয়ন হিয়ংকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয় আর বলে কোনোদিন আমার এত ক্লোজে আসবে না। তখন হিয়ং বুঝতে পারে শুধু তার মিটার গরম হয়নি, বরং নয়নের মিটারও গরম হয়েছে। বাইরে এসে নয়ন তার হার্টবিট নর্মাল করার চেষ্টা করে আর একটা ক্যান দেখে লাথি মেরে দেয়। ক্যান গিয়ে সোজা সুহির মুখে গিয়ে লাগে, এটা খুবই ফানি ছিল। এরপর দেখি হিয়ং তো তার বাবার কাছ থেকে চ্যালেঞ্জ নিয়েছে কোম্পানির প্রফিট নিয়ে আসবে, তাই সে কাজে সিরিয়াস হয়ে যায়। সে নতুন একটা প্ল্যান বানায় আর এসবে নয়ন তাকে পুরো সাপোর্ট করে। একদিন বেচারি ওভারটাইম করতে করতে হিয়ং এর ওখানেই ঘুমিয়ে পড়ে। হিয়ং তার গায়ে কোট দিয়ে কভার করে দেয় এবং নিজে নিজেই বলে আমি কোনো রোমান্টিক হিরোর থেকে কম না। পরের দিন নয়ন হিয়ং এর কাজিন মুভিং এর সাথে লাঞ্চ করতে যায়, আর এটা হিয়ং দেখে ফেলে আর জেলাসিতে ফুলতে থাকে। বাইরে দাঁড়িয়ে সে নয়নকে কল করে। নয়ন কল রিসিভ করে এমন রিয়াক্ট করে যেন নেট প্রবলেম হয়ে তার কলটা কেটে গিয়েছে। এটাতে রাগ হয়ে হিয়ং গরিলার মতো বাইরে দাঁড়িয়ে দরজার কাছে আঘাত করতে থাকে। এটা দেখে নয়ন তো ভয় পেয়ে যায়। এরপর ভিতরে এসে দুই আঙ্গুল দিয়ে নয়নের শার্ট ধরে টানে আর বলে এটা আমার অ্যাসিস্ট্যান্ট। মুভিং বলে তুমি যত তাকে আমার থেকে দূর করতে চাইবা আমি তত তার ক্লোজে যাব। পরের দিন হিয়ং তার নতুন প্ল্যান সবার সামনে প্রেজেন্ট করবে, তবে এত মানুষের সামনে সে তো প্রেজেন্ট করতে খুবই ভয় পাচ্ছিল। একটু পর বোর্ড মিটিং হয়, সবাই চলে আসে কিন্তু হিয়ং এর কোনো খোঁজ ছিল না। তখনই ওখানে প্রজেক্টের ভিডিওর মাধ্যমে হিয়ং এর প্ল্যান সবার সামনে প্রেজেন্ট করে। প্ল্যানটা খুবই ভালো ছিল, সবাই অনেক খুশি হয়ে যায় হিয়ং এর বাবার সহ। হিয়ং এর সাকসেস দেখে নয়ন এতই খুশি হয় যে সে খুশির কারণে হিয়ংকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখি হিয়ং এর কাজিন মুভিং তার মুড ভালো করার জন্য আজ নয়নের সাথে মিট করে। এরপরে তারা দুজন মিলে পার্কে গিয়ে অনেক এনজয় করে। পরে তারা দুজন একসাথে খাবারও খায়। শেষে মুভিং অনেক বেশি ড্রিঙ্কস করে ড্রাং হয়ে গিয়েছিল। নয়ন কোনো দিশা না পেয়ে হিয়ংকে কল করে আর বলে তোমার ভাই ড্রাং হয়ে আছে, তুমি তাকে এখান থেকে নিয়ে যাও। হিয়ং যখন জানতে পারে তখন সে রেগে পাগল হয়ে যায় যে আমার নয়নের সাথে মুভিং কিভাবে ড্রাং হলো। সে রেগে চিল্লাতে চিল্লাতে ছুটে আসে। এরপর সে মুভিংকে নিয়ে বাসায় পৌঁছে দেয়। এরপর সে নয়নকে বাসায় পৌঁছে দিতে নিয়ে যায়, আর সে কোনো রিস্ক নিতে চায় না। তাই সে বলে দেখো নয়ন, আমি খুবই ইডিয়েট একটা ছেলে, আমি গুন্ডা সিন্ড্রেলাকে ভালোবেসে ফেলেছি। নয়ন বলে এমন কথা যদি তুমি দ্বিতীয়বার বলো তাহলে আমি জব ছেড়ে দিব, আমাদের দুজনের দুনিয়া পুরোটাই ভিন্ন। পরের দিন থেকে নয়ন অফিসে সেই হিয়ংকে অ্যাভয়েড করতে থাকে, কারণ নয়নও মনে মনে হিয়ংকে ভালোবেসে ফেলেছে। তবে সে জানে এটা সম্ভব না, কারণ সে কোটিপতি ছেলে আর আমি গরিব একটা মেয়ে। তবে হিয়ং হার মানার ছেলে না, বলে আমি যে প্রজেক্টের কাজ করতেছি এটা আমি ছেড়ে দেব আর কাজই করব না। এটা শুনে হিয়ং এর বাবা তো পুরাই শকড হয়ে যায়। পরে সে নয়নকে ডাকে আর বলে আমার ছেলে জীবনের প্রথম ভালো কিছু করেছে, তুমি প্লিজ তাকে পিছু যেতে দিও না, তাকে ডাউন হতে দিও না। একমাত্র তুমিই তাকে সামলাতে পারবে, আর তুমি তাকে ঠিক করে দাও যাতে সে মানুষের সামনে ঠিক মতো কথা বলতে পারে। বাবা বলেছে এজন্য নয়ন মানা করতে পারে না। এরপর নয়ন বাসে করে যাচ্ছিল, তখনই একটা লুচ্ছা ছেলে তাকে টাচ করতে গেলে নয়ন লুচ্ছা ছেলেটিকে প্রচন্ড মারপিট করে। এর কারণে পুলিশ নয়নকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে যায়। নয়নের কাছে কোনো টাকা ছিল না, তাই সে বাধ্য হয়ে হিয়ংকে কল করে। হিয়ং এসে টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। তবে বাইরে গিয়ে পুনরায় দুজন মিলে ওই লুচ্ছা ছেলেটিকে পিটায় আর বলে টাকা দিয়েছি যখন তখন ভালোভাবে পিটিয়ে নি। এরপরে নয়ন হিয়ংকে বলে তুমি যদি ওই প্রজেক্ট আবার শুরু করো তাহলে আমি তোমার প্রপোজালের ব্যাপারে ভেবে দেখব। এটা শুনতেই হিয়ং খুশি খুশি রাজি হয়ে যায়।
প্রতিদিন নয়ন হিয়ংকে নিতে তার বাসায় যায়, তবে আজ হিয়ং নিজেই গাড়ি নিয়ে সকাল সকাল নয়নকে নিতে তার বাড়িতে চলে যায় আর তাকে একটা গাড়ি গিফট করে বলে তোমাকে আর বাসে করে যেতে হবে না। প্রথমে নয়ন নিতে মানা করে দেয়, তবে হিয়ং তাকে জোর করে ওটা দিয়ে দেয়। এরপর তারা কোম্পানিতে পৌঁছায় এবং দুজন মিলে কাজের বিষয়ে ডিসকাস করে। হুট করে হিয়ং নয়নের কলেজে চলে যায় এবং তার ঠোঁটে রোমান্টিক ভাবে একটা কিস করে ফেলে। এটাতে নয়ন তো পুরাই শকড হয়ে যায়। ওদিকে আমরা সিউকে দেখি, সে মুভিংকে বলে আমার মা চায় আমি তোমাকে না হয় হিয়ংকে বিয়ে করি, তবে আমার মনে হয় তোমাদের দুই ভাইয়ের কেউ আমার কপালে নেই। মুভিং তখন বলে তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, এটা বলে সিউকে কিস করে দেয়। সিহু তখন দূরে সরে যায় আর বলে হিয়ংকে আমি এখনো ভালোবাসি, তাই আমি হিয়ংকে পুনরায় মানানোর চেষ্টা করব। ওদিকে আমরা আমাদের মেইন কাপলকে দেখি, হিয়ং তো তাকে ঠাস করে কিস করে দিয়েছিল, তাই নয়ন তাকে ধরে মারতে থাকে। বেচারা তার কাছে অনেক ক্ষমা চায় আর বলে আমাকে ক্ষমা করে দাও, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, এজন্য কিস করে দিয়েছিলাম। নয়নও তাকে ক্ষমা করে দেয়, তাকে বেশি পিটায় না। এরপর বাসায় যাওয়ার সময় মুভিং তার সাথে দেখা করে আর দুজন ডিনার করতে চলে যায়। ওই সময় হিয়ং নয়নকে কল করে আর সে আওয়াজ শুনে বুঝতে পারে নয়ন মুভিং এর সাথে ডিনার করতে গিয়েছে, তাই সে জেলাসি হয়ে চিল্লাতে থাকে। তখন মুভিং ফোনটা নিয়ে বলে হিয়ং আমি তোমাকে বলেছিলাম না তুমি আমাকে নয়নের থেকে যত দূর করতে চাইবে আমি তত তার কলেজে চলে আসবো, সো নিজেকে কন্ট্রোল করো। যাই হোক, পরের দিন সকালে নয়ন হিয়ংকে আনতে যায়, তবে আজ রাতেও হিয়ং ঘুমাতে পারেনি জেলাসির কারণে। এরপর তারা দুজন অফিসে যায়, তখন সুহি হিয়ংকে কল করে। হিয়ং নয়নকে বলে আমার এক্স গার্লফ্রেন্ড আমাকে কল দিয়েছে, আমি কি রিসিভ করতে পারি? এটাতে নয়নের কোনো যায় আসে না, তাই সে কল ওঠায়। সিহু তাকে তার সাথে দেখা করতে বলে। হিয়ং তার সাথে দেখা করতে যায়। এখানে সিহু হিয়ংকে পুনরায় পটানোর জন্য ট্রাই করে, তবে এটাতে কোনোই কাজ হয় না। বলে আমাকে ভুলে যাও, আমি এখন নয়নকে ভালোবাসি। এটা শুনে সুহির দিলটা ভেঙে যায় আর সে রেগে তখনই নয়নের কাছে গিয়ে তাকে থাপ্পড় মারতে যায়, তবে নয়ন তার হাত ধরে ফেলে এবং তার হাত মুচকে দেয়। পরের দিন নয়ন হিয়ং এর বাসায় যায়, তখন হিয়ং এর দাদি কাজ করছিল। নয়ন দাদিকে উঠিয়ে ভিতরে নিয়ে যায়, সে মনে করে বুড়িটা এই বাড়ির কাজের লোক, তাই সে সবাইকে বকা দিয়ে বলে এমন বুড়ি মহিলাকে দিয়ে তোমরা এখনো এত কাজ করাও, তোমাদের লজ্জা হওয়া উচিত। এসব কিছু দাদি খুবই এনজয় করছিল। তখনই ওখানে হিয়ং এর বাবা চলে আসে আর দাদিকে মা বলে ডাকে। এটা দেখে ইয়ন তো ভয় পেয়ে যায় আর দাদি যে মজাটা নিচ্ছিল সেটাও খারাপ হয়ে যায়। ওয়েল ডিয়ার, এরপর থেকে নয়ন হিয়ংকে প্র্যাকটিস করায় যাতে সে পাবলিকের সামনে কথা বলতে ভয় না পায়। প্রথমে সে তাকে দিয়ে অনেক এক্সারসাইজ করায় এবং পরে পাবলিকের সামনে নিয়ে স্পেস দেওয়ায়। শুরুতে সে ভালো স্পেস দিচ্ছিল, তবে শেষে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। নয়ন এসে তাকে ধরে এবং তাকে মোটিভেট করে আর বলে তুমি আজ অনেক ভালো করেছো, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করে। পরের সিনে দেখি নয়ন মুভিং এর সাথে লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে যায়। মুভিং তাকে বলে তুমি শুরু থেকে আমাকে বসের নজরে দেখো কেন, তুমি তো আমাকে একটা ছেলের নজরে দেখতে পারো। মানে মুভিং এখানে ইনডাইরেক্টলি নয়নকে লাইক করে এটা বুঝিয়েছে। ওই সময় খোঁজ করতে করতে হিয়ং ওখানে চলে আসে আর জেলাসি হয়ে ফুলতে থাকে। নয়ন মুভিংকে বলে দেয় আমি কোনো রেসপন্স দিতে পারবো না। ওই সময় নয়ন হিয়ংকে দেখে ভয় পেয়ে যায় এবং তখনই সে বাইরে চলে যায়। এরপর হিয়ং মুভিং এর সামনে এসে বসে আর বলে তুমি কোম্পানি চাইলে কোম্পানি নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই, তবে আমার নয়নকে আমি কাউকে দিব না, এটা শুধুমাত্র আমার। মুভিংও বলে নয়ন তোমার না, সে শুধুমাত্র আমার। এরপর দুই ভাইয়ের ভিতর নয়নকে নিয়ে এমন ভাবে ফাইট লেগে যায় যেমন ভাবে কুত্তা আর বিড়াল ফাইট করে। নয়ন তাদের দুজনকে থামানোর বহু ট্রাই করে। এই মারামারির কথা হিয়াং এর বাবার কানে যায়। এরপর তাদের দুই ভাইকে লিফটের ভিতরে পুরে তাদের দুই ভাইয়ের পাশায় দুইটা লাথি মারে এবং বলে তোমরা দুই ভাই কি নিয়ে মারামারি করছো, তবে তারা দুই ভাই কিছুই বলে না। এরপর হিয়ংকে আড়ালে নিয়ে বলে তুমি কি মার খেয়ে এসেছো? হিয়ং বলে না না বাবা, আমি আজ প্রচন্ড মারছি, ঘুষি লাথি সবকিছু মারছি। এটা শুনে তার বাবার মনটা একটু শান্ত হয়ে যায়। এরপর সে নয়নকে একা ডেকে নিয়ে জিজ্ঞাসা করে ওরা দুই ভাই কি সিহু নামের ওই মেয়েটার জন্য ফাইট করছিল? সিহুর নাম শুনে নয়ন ইয়েস বলে দেয়। এরপর দেখি নয়ন গিয়ে হিয়ং এর মুখে মেডিসিন লাগিয়ে দেয়। হিয়ং বলে আমি তোমার জন্য মার খেয়েছি, তুমি আমার প্রপোজাল তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে কিন্তু। পরের দিন হিয়ং নয়নের ডেস্ক তার রুমে নিয়ে আসে আর বলে তুমি এখন থেকে আমার সামনে বসে আমাকে প্রোটেক্ট করবে। হিয়ং এমনটা করেছে যাতে মুভিং তাকে হুটহাট করে বাইরে না নিয়ে যেতে পারে। একটু পর হিয়ং এর বাবা এসে হিয়ংকে ডেকে নিয়ে চলে যায়। তখনই ওখানে মুভিং এসে নয়নের পাশে বসে গল্প করতে শুরু করে দেয় আর বলে চলো আমরা ডিনারে যাই। ওদিকে হিয়ং এর বাবা হিয়ংকে নিয়ে সুহির ফ্যামিলির কাছে যায় বিয়ের ব্যাপারে কথা বলতে।
আসলে হিয়ং এর বাবা মনে করছে সেদিন তারা দুই ভাই সুইর জন্য ঝগড়া করেছিল। এখানে হিয়ং পরিষ্কার মানা করে দেয় আর বলে 2 বছর আগে সুই আমাকে এয়ারপোর্টে বহু মানুষের ভিড়ে একা রেখে চলে গিয়েছিল। সে তো জানে মানুষের ভিড়ে আমার কেমন অবস্থা হয়। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। ওই দিন থেকে আমি সুইকে মন থেকে বাদ দিয়ে দিয়েছিলাম। আর ওই দিন সুইকে দেখতে আমি এয়ারপোর্টে না গেলে আমার বড় ভাইয়ের মৃত্যু হতো না। ওকে দেখলেই আমার ওই দিনের কথা মনে পড়ে যায়, এজন্য আমি ওকে কখনো বিয়ে করতে পারবো না। হিয়াং ওখান থেকে সোজা নয়নের কাছে চলে আসে আর বলে আজ আমার মনটা খুবই খারাপ, আমি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারবো? নয়ন হ্যাঁ বা না বলার আগে সে তাকে জড়িয়ে ধরে। নয়নও মনে মনে হিয়ংকে ভালোবাসে। পরের দিন হিয়ং এর বাবা নয়নকে ডাকে আর বলে সত্যি করে বলো ওই দিন দুই ভাই কোন মেয়েকে নিয়ে লড়াই করছিল? সুই তো না। নয়ন বাধ্য হয়ে বলে দেয় আমি সেই মেয়ে, আমাকে নিয়ে ওরা দুই ভাই ফাইট করছিল। বাবা অবাক হয়ে বলে তুমি দুইটা ভাইকে কিভাবে পটিয়ে নিয়েছো? নয়ন বলে আমি ওদের পটাইনি তো। বাবা বলে তুমি তো আমাকেও পটিয়ে ফেলছো। নয়ন বলে আপনিও আমার প্রেমে পড়ে গিয়েছেন? বাবা বলে না না, তুমি তো আমার মেয়ের বয়সের, আমি তোমার কাজে ইমপ্রেস হয়ে গিয়েছি, তবে আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে মেনে নিব না, তাই তুমি শুধুমাত্র কাজে ফোকাস করো। এই প্রজেক্টের কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমি তোমাকে জব থেকে তো বাদ দিয়ে দিব না, তবে এখান থেকে ট্রান্সফার করে দেব। এরপর নয়ন হিয়ংকে দিয়ে অনেক ট্রেনিং করায়। আস্তে আস্তে হিয়ং মানুষের সামনে কথা বলার সাহস ফিরে পেতে শুরু করে। নয়ন বুঝতে পারে হিয়ং এসব কিছু করছে আমাকে পাওয়ার জন্য, সে আমাকে প্রচন্ড ভালোবাসে। পরে যখন আমি তাকে ছেড়ে চলে যাব তখন সে অনেক বেশি হার্ট হবে। পরের দিন গাড়ির ভিতর হিয়ং এর সাথে তার বাবার পুনরায় ঝগড়া লাগে। হিয়ং রাগ করে গাড়ি থেকে বের হয়ে যায়। একটু দূরে গেলে হিয়ং এর বাবা হিয়ং এর জন্য চিন্তা করে, কারণ তার কাছে কোনো টাকাও নাই, এত রাত্রে সে কোথায় যাবে। তাই সে নয়নকে কল করে হিয়ং এর ব্যাপারে বলে। নয়ন মুভিং এর সাথে দেখা করতে ডিনারে যাচ্ছিল, তবে এটা শোনার পর সে আর যায় না। একটু সময় পর সে হিয়ং এর কাছে পৌঁছে যায় আর হিয়ং তাকে দেখতেই জড়িয়ে ধরে। ওদিকে মুভিং নয়নের জন্য রেস্টুরেন্টে বসে ওয়েট করে, তবে নয়ন আসে না। এদিকে নয়ন খুবই রেগেছিল। সে হিয়ংকে বলে আমি জবে জয়েন হওয়ার পর থেকে আমার কাছে মনে হচ্ছে আমি জব করছি না, বরং একটা বাচ্চা সামলাচ্ছি। তুমি আমার উপরে এতটা ডিপেন্ড কেন? তোমার সমস্যা কি? আমারও কেন তোমাকে নিয়ে এত চিন্তা হয়? কেন আমি তোমাকে এত কেয়ার করি? আজও আমি তোমাকে খুঁজতে গিয়ে কত বড় আঘাত পেয়েছি তুমি জানো? একটা মেয়ে চায় না কোনো ছেলে তার উপরে ডিপেন্ড থাকুক, বরং মেয়েরা চায় ছেলেরা যেন তাকে কেয়ার করে। তবে তুমি তো উল্টা, তুমি নিজেকে কেয়ার করতে শিখো, নিজের উপর ডিপেন্ড হও, একটু বড় হওয়ার চেষ্টা করো, তুমি এখন ছোট নেই। এটা বলে সে মুভিং এর সাথে ডিনার করতে চলে যায়। এত রাত্রে হিয়ং কোথায় যাবে তাই সে নয়নের পিছু পিছু চলে যায়। আজ ফার্স্ট টাইম সে বাসে ওঠে, তার অনেক ভয় লাগছিল। যখনই গাড়ি ব্রেক করে তখনই সে নয়নের চুল ধরে ঝুলে পড়ে এবং নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। আমি ফার্স্ট টাইম যখন বাসে উঠছিলাম তখন একটা সিনিয়র আপুর 3 পিস ধরে ঝুলে পড়েছিলাম, ভালোই মনে আছে। যাই হোক, রেস্টুরেন্টে ঢোকার পর নয়ন তাকে বলে তুমি ভিতরে গিয়ে আমাকে একটু ডিস্টার্ব করবে না। এজন্য হিয়ং আর ভিতরে যায় না, সে বাইরে দাঁড়িয়ে থাকে। একটু পর হিয়ং এর কাছে সুহি আসে। হিয়ং সুহির কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে নয়নের জন্য ব্যান্ডেজ কিনে আনে। এরপর তারা দুজন বাইরে দাঁড়িয়ে ওদের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে যেন দুইটা ভিখারি বাইরে দাঁড়িয়ে মানুষের খাওয়া দেখছে। একটু পর বাইরে আসলে দুই বয়েস নয়নকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য লড়াই শুরু করে দেয়। সুহি বলে তোমরা চুপ করো, আমি নয়নকে বাসায় পৌঁছে দিব। এরপর সুহি নয়নকে নিয়ে ড্রিঙ্কস করায় আর বলে তুমি দুইটা ছেলের ভিতর কার সাথে প্রেম করবা? নয়ন মজার স্থলে বলে দেয় আমি দুইটা ছেলের সাথেই প্রেম করব। এরপর সুহি অনেক ড্রিঙ্কস করে এবং সে পুরাই ড্রাঙ্ক হয়ে যায়। নয়ন হিয়ং আর মুভিংকে হেল্পের জন্য ডাকে, তবে তারা দুজনও ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। তাই নয়ন কোনো দিশা না পেয়ে হিয়ং এর বাবাকে কল করে। হিয়ং এর বাবা এসে নয়নকে বকা দেয়, বলে তুমি হিয়ং এর এমন খেয়াল রাখো তাহলে। এরপর সে তাদেরকে নিয়ে বাসায় চলে যায়। পরের দিন থেকে হিয়ং নিজেই নিজেকে শুধরানোর চেষ্টা করে। সে পাবলিকের ভিতর গিয়ে গান গায়। আগের থেকে সে অনেকটা বদলে গিয়েছে। এটার ভিডিও করে সে নয়নকে পাঠায় আর বলে দেখো আজ আমি এটা করতে পারছি, তুমি তো আজ আসোনি, তবে প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি বিনা আমি অনেক একা ফিল করি। এটা শুনে নয়ন অনেক ইমোশনাল হয়ে যায়, তার চোখে পানি চলে আসে। পরের সিনে দেখি হিয়ং তার বাবার সামনে নয়নের হাত ধরে গাড়িতে বসায়। এটা দেখে তার বাবা পুরো হাঁ হয়ে যায়। এরপর হিয়ং নয়নকে বাসায় পৌঁছে দিতে নিয়ে যায় আর বলে আমি একদিন তোমার যোগ্য বয়ফ্রেন্ড হয়ে দেখাবো। নয়ন বলে তুমি সবসময় আমাকে প্রপোজ করতে থাকো, এটা ভালোবাসা নাকি ব্রেন ওয়াশ? হিয়ং তখন নয়নকে কাছে টেনে কিস করে দেয় আর বলে এটা
ভালোবাসা কিনা চেক করে দেখো তো, এবং বলে এবার তোমার হার্টবিট চেক করে দেখো ফাস্ট হয়ে গিয়েছে কিনা। নয়নের হার্টবিট অনেক ফাস্ট করে এবং তার হাতে একটা কিস করে ওখান থেকে চলে যায়। হিয়ং আজ অনেক খুশি ছিল, সে বাসায় পৌঁছে বডিগার্ডকে ঈদ মুবারক বলে জড়িয়ে ধরে। ওদিকে সুই তো একা পড়ে গিয়েছে, তার মা অন্য কোনো ছেলেকে বিয়ে করে নিতে বলে। তবে সুই রাত্রে বাসা থেকে পালিয়ে যায়। সে কোথায় যাবে বুঝতে পারে না, দুইটা বান্ধবী আছে তবে তারা নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তাই সে সোজা নয়নের বাসায় গিয়ে ওঠে। তবে ওখানে গিয়ে সে জানতে পারে আজ নয়ন আর হিয়ং এর কিস হয়েছে। এটা শুনে সে ওয়াশরুমে গিয়ে হাউমাউ করে কান্না করতে থাকে। এরপর সে নিজেকে শান্ত করে নয়নকে বলে তুমি হিয়ংকে ভালোবাসলে দেরি করো না, না হয় আমার মতো পস্তাবে। যাই হোক, পরের দিন নয়ন হিয়ংকে নিতে তার বাসায় যায়। তখনই হিয়ং ঘুমের ঘরে নয়নকে বেডে টেনে নেয়। ঠিক ওই সময় ওই রুমে হিয়ং এর বাবা চলে আসে আর সে এমন সিন দেখে পুরাই হ্যাং হয়ে যায়। এরপর থেকে হিয়ং এর বাবা তাদের দুজনের মাঝে চলে আসে এবং তাদের দুজনকে একা হতে দেয় না। আজ নয়নের বাবা কোম্পানিতে আসে নয়নের সাথে দেখা করতে। হিয়ং এর বাবা নয়নের বাবাকে ডেকে সামনে বসায়। সে বলতে চায় যে আপনার মেয়েকে আমার ছেলের বউ বানাবো না। তবে সেটা বলার আগে নয়নের বাবা বলে আপনার কোম্পানির রেপুটেশন ভালো না, তাই আপনার ছেলেকে সামলিয়ে রাখবেন। আমি কিন্তু কখনো আমার মেয়ের জামাই হিসেবে আপনার ছেলেকে অ্যাকসেপ্ট করব না। হিয়ং এর বাবা রিজেক্ট করতে চেয়েছিল, তবে তার আগেই সে রিজেক্ট হয়ে গিয়েছে। পরের দিন হিয়ং এর বাবা আজ প্রথম জানতে পারে তার ছেলের ফোবিয়া এবং প্যানিক ডিসঅর্ডার রোগ আছে। এটা দেখে সে প্রচুর গিল্টি ফিল করে এবং তার মায়ের কাছে গিয়ে কান্না করে দেয়। বলে আমি হিয়ংকে কত মারছি, সে মানুষের সামনে কথা বলতে পারে না এই জন্য, তবে আমি জানতামই না তার এত বড় রোগ আছে। এরপর সে নয়নকে কল করে এবং তার সাথেও সবকিছু বলে অনেক কান্না করে আর বলে তুমি আমার ছেলেকে কেয়ার করো। এরপর থেকে নয়ন হিয়ংকে আগের থেকে বেশি কেয়ার করতে শুরু করে। ওদিকে সুহি মুভিং এর সাথে দেখা করে আর বলে আমার মা আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, তুমি কিছু তো করো, আমাকে বাঁচাও। এসব শুনে মুভিং এর মনে সুহির জন্য মায়া হয়, তাই সে একদিন সুহিকে বডিগার্ড থেকে বাঁচিয়ে পালিয়ে নিয়ে যায়। ওদিকে হিয়ং আজকাল তার বাবার বদলে যাওয়া দেখে অবাক হয়ে যায়। সে মনে মনে বলে বাবা এখন আর আমাকে পিটায় না কেন, তার কি কোনো রোগ হয়েছে নাকি? ওদিকে নয়ন একদিন বাসা থেকে বের হলে সে অনেকগুলো গিফট পায়। নয়ন তো মনে করছিল এই গিফটটা হিয়ং তাকে দিয়েছে, তবে না, এটা তাকে মুভিং দিয়েছিল। মুভিং তাকে বলে তুমি আজ আমার সাথে ঘুরতে যাবে। নয়ন মানা করে না, তবে সে আবার হিয়ংকে ফোন করে মুভিং এর সাথে যায়। হিয়ং তো নয়নকে মানা করতে চায়, তবে ভাবে আমি তো তার কিছুই না, তাকে মানা করার অধিকার আমার নাই। হিয়ং তার রোগ থেকে মুক্তি পেতে একটা কফি শপে কাজ করছে। এটাতে তার বিজনেস আইডিয়াও হবে, প্লাস তার অনেক মানুষের ভিড়ে থেকে রোগটাও কমে যাবে। হিয়ং এর বাবা চুপি চুপি তার ছেলেকে দেখতে আসে আর ইমোশনাল হয়ে যায়, ভাবতে থাকে আমার ছেলে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কত চেষ্টা করছে। ওদিকে মুভিং আর নয়ন একসাথে মুভি দেখতে যায়। এরপর গার্ডেনে সাইক্লিং করে, একসাথে খাবার খায়, অনেক এনজয় করে তারা দুজন। তবে মুভিং যখন নয়নকে বাসায় দিতে আসে তখন মুভিং আর হিয়ং এর ভিতর মারামারি লেগে যায়। ওদিকে সিহু তার ঘর থেকে পালিয়ে পুনরায় নয়নের সাথে থাকতে চলে আসে, তবে এবার সে ভাড়া দিয়ে থাকবে। এরপর হিয়ং নয়নকে বাসায় দিতে নিয়ে আসে আর এখানে শেষে সুইকে দেখে শকড হয়ে যায়। সুই হিয়ংকে বলে আমি তোমাকে ব্রেকআপ করে অ্যাব্রোড চলে গিয়েছিলাম, এজন্য আমি অনেক সরি। আমি জানি তুমি নয়নকে অনেক ভালোবাসো, তাই আমরা দুজন আগের মতো ফ্রেন্ড হয়ে থাকতে পারি। তারা দুজন ছোটবেলার মতো পুনরায় বন্ধু হয়ে যায়। তবে সুই এখনো মনে মনে হিয়ংকে ভালোবাসে। ওদিকে আজ হিয়ং এর বাবা হিয়ংকে ডাকে আর বলে তুমি চাইলে নয়নের সাথে ডেট করতে পারো। সে খুবই হার্ড ওয়ার্কিং এবং সুইট একটা মেয়ে, তাকে তোমার বউ বানাতে আমার কোনো আপত্তি নাই। এরপর হিয়ং নয়নের সাথে দেখা করে আর বলে তুমি যদি তোমার দুনিয়াতে আমাকে আসতে না দাও তাহলে আমি সবকিছু ছেড়ে তোমার দুনিয়ায় চলে আসতে প্রস্তুত আছি। আমি তোমার পিছু ছাড়বো না যতদিন তুমি অ্যাকসেপ্ট না করো। পরের সিনে দেখি মুভিং নয়নের সাথে মিট করে আর বলে আমি জানি তুমি হিয়ংকে ভালোবাসো, হিয়ংও তোমাকে অনেক ভালোবাসে, তোমরা দুজন অনেক হ্যাপি থাকবে, আজ থেকে আমরা দুজন ভালো বন্ধু হয়ে থাকবো। মুভিং যখন চলে যাচ্ছিল তখন সে সুহিকে দেখে, সে অনেকটা হার্ট ব্রোকেন ছিল, তাই সে থেমে সুহির মন ভালো করার চেষ্টা করে। পরের দিন লিফটের ভিতর হিয়ং এর বাবা হিয়ংকে মারতে যায়, তবে মারে না। হয়তো আজ থেকে লিফটের ভিতর বাপ বেটার তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছে। পরে অফিসে গিয়ে নয়ন আর নিজেকে সামলাতে পারে না, সে হিয়ংকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর তাদের ডেটিং শুরু হয়ে যায়। যেই লিফটে আগে লাথিগুতা চলতো সেই লিফটে এখন রোমান্স চলে। একদিন তো বাবা তাদের দুজনকে রোমান্স করতে দেখে ফেলে, তবে তাকে মারে না, বরং স্মাইল করতে থাকে। রাত্রে প্রতিদিন হিয়ং নয়নকে বাসায় পৌঁছে দিয়ে আসে। তাদের দুজনের ভিতর কেয়ারের কোনো কমতে ছিল না। ওদিকে সিহু মুভিং এর কাছে যায় আর বলে তুমি একদিন আমাকে প্রপোজ করেছিলে, তোমার ওই প্রপোজের মেয়াদ এখনো আছে, আমি একটু চান্স নিতে চাই। মুভিং সিহুকে বলে এখনো ওঠার মেয়াদ আছে আর আমি তোমাকে অ্যাকসেপ্ট করলাম। ফাইনালি মুভিং আর সিহু রিলেশনশিপে ঝাঁপ দিল।
পরের দিন নয়ন আর হিয়ং একটা বিজনেস ট্রিপে যায়। ওখানে গিয়ে তারা আলাদা আলাদা রুমে থাকে, তবে অনেক বোর হয়ে গিয়েছিল। তাই একটু পর তারা দুজন একই রুমে চলে আসে এবং এখানে তারা রোমান্টিক খেলা করে। প্রথমে হিয়ং নয়নকে সুইট একটা কিস করে, এরপর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন ড্রাইভার যখন তাদের দুজনকে নিতে আসে তখন তারা দুজন গাড়ির ভিতর উঠে তাদের রাতের ঘুম পুরা করে। ড্রাইভার ভাবতে থাকে এরা রাত্রে ঘুমায়নি, তাহলে সারা রাত কি করছে। কিছুদিন পর দেখি নয়ন খুবই ভালো মেকআপ করে এবং সাজুগুজু করে, কারণ আজ তারা দুজন একটা ডেটে যাবে। এরপর দেখি তারা দুজন ওখানে গিয়ে অনেক কিউট কিউট মোমেন্ট স্পেন্ড করে, একসাথে খাবার খায়। তবে ওখান থেকে ফিরে আসার সময় হিয়ং নয়নকে বলে আমার কিছু জরুরি কাজ আছে, আমাদের দুজনকে কিছুদিন আলাদা থাকতে হবে। এটা শুনে নয়নের হার্ট ভেঙে যায়। এরপর তারা দুজন দুই রাস্তায় চলে যায়। পরের দিন নয়ন অফিসে গেলে দেখে হিয়ং তার জন্য একটা লেটার রেখে গিয়েছে, আর সেটা হলো ট্রান্সফার লেটার। মানে নয়নকে এই কোম্পানি থেকে দূরে কোথাও ছোট্ট একটা জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে। নয়ন ওখানে পৌঁছায়, তবে ওখানে গিয়ে তার একা একা কিছুই ভালো লাগছিল না, হিয়ংকে খুবই মিস করছিল। হিয়ং এর ড্রাইভার ছিল খুবই চালাক, সে হিয়ংকে নয়নের অফিসের সামনে নামিয়ে দিয়ে ওখান থেকে ভেগে যায়। এখন হিয়ং এর কাছে না ছিল টাকা, না ছিল ফোন, সে এখন কি করবে। তাই সে নয়নের কাছে যায়। রাত্রে নয়ন তাকে ফ্লোরে ঘুমাতে দেয়, প্রচুর রেগেছিল তার উপরে। তবে হিয়ং যখন ঘুমায় পড়ে সেও তার পাশে এসে ঘুমায় এবং তাকে অনেক কেয়ার করে। কিছুদিন পরের সিন দেখি হিয়ং এখন কাজে বহু সিরিয়াস হয়ে গিয়েছে, সে এখন নিজেই কোম্পানি সামলায়। তার খবিয়া রোগটিও আর নাই, ঠিক হয়ে গিয়েছে। এদিকে নয়ন জব ছেড়ে দিয়েছে, সে আগের মতো নতুন জবের খুঁজে বেড়াচ্ছে। একদিন সে নতুন জবের জন্য ইন্টারভিউ দিতে একটা কোম্পানিতে যায়, আর এটা হিয়ং এর কোম্পানি ছিল। হিয়ং বলে আমি তোমাকে পুনরায় আমার অ্যাসিস্ট্যান্ট বানাতে চাই, তবে নয়ন তার উপরে অনেক রেগেছিল। হিয়ং তো হার মানে না, সে নয়নের পিছু লেগে থাকে এবং তাকে মানানোর চেষ্টা করতে থাকে এবং শেষমেশ তাকে মানিয়েও নেয়। পরের দিন নিউজে ছড়িয়ে যায় হিয়ং তার নতুন অ্যাসিস্ট্যান্টের সাথে গোপনে ডেট করছে। পরে কোম্পানিতে বহু মিডিয়া চলে আসে এবং নয়নকে প্রশ্ন করতে থাকে এই খবরটা সত্যি কিনা। নয়ন বলে না, এটা সত্যি না, এটা ফেক নিউজ। তখনই ওখানে হিয়ং চলে আসে আর সমস্ত মিডিয়ার সামনে বলে দেয় হ্যাঁ এটা সত্যি, আমি নয়নের সাথে রিলেশনে আসছি এবং তাকেই বিয়ে করব। ওদিকে দেখি মুভিং আর সিউ একে অপরের সাথে জমিয়ে প্রেম করছে। আজ হিয়ং নয়নের সাথে তার বাড়িতে যায় এবং দুজন প্রচন্ড রোমান্টিক মোমেন্ট স্পেন্ড করে। পরের দিন দেখি মুভিং সিহুর বাসায় আসবে, তাই সিহু রান্না করার ট্রাই করে, তবে সে রান্নার কিছুই বোঝে না। এরপর মুভিং আসে আর সে নিজেই রান্না করতে থাকে, সে অনেক ভালো রান্না জানে। এরপর 2 মাস পরের সিন দেখে আজ হিয়ং আর নয়নের বিয়ে। তারা দুজন একে অপরকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। আর এই হ্যাপি মোমেন্টের সাথে আমাদের আজকের এই কিউট ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। ডিয়ার, তোমার কাছে ড্রামাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, আমি সবার কমেন্টের রিপ্লাই করব। এখন থেকে আমি তোমাদের নিয়মিত ড্রামা দিয়ে যাব। অনেকদিন ধরে অসুস্থ ছিলাম, এজন্য আমি তোমাদেরকে অনেক মিস করছি, আমি ড্রামাও দিতে পারিনি। তো ডিয়ার, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোন একটা রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।